আমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? ইব্রাহিম পাশাকে আদালতে যাওয়ার আদেশ দিয়েছেন? ইব্রাহিমকে না হেতেজা, ইব্রাহিমকে যে অপমান করেছে তাকে আদালতে যেতে বলেছি। কি প্রয়োজন ছিল জাহাপনা? আমি বুঝতে পারছি না। ইব্রাহিম এত বছর ধরে আপনার এই পরিবারের সেবা করেছে, সেই সাম্রাজ্যের সম্মানিত ব্যক্তি, এমনকি এই পরিবারের জামাতা। আমার সন্তানের পিতার সাথে এমন কেন করছেন? এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাছাড়া ইব্রাহিমের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আদালত ন্যায় বিচার করবে। ব্যথা নেই তো হাতুন? না, ভালো আছি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। যেভাবে বলেছি সেভাবে চলবে, আর খুব সাবধানে থাকবে। তুমি সন্তান সম্ভবা, এ কথা কেউ যেন জানতে না পারে। কি হচ্ছে এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি হেকিম কাদিন? না কিরাজাদা, হাতুনের ঠান্ডা লেগেছিল, তাই ঔষধ দিয়েছি। কেমন লাগছে তাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, নিজের যত্ন নাও। মেহরিমার সাথে কথা বলবো আমি। কি হয়েছে? কি এমন কথা? নূরবাহারের কিছু হয়নি তো? তাসলিজ আলী ইয়াহিয়ার সাথে মেলামেশা করছো কবে থেকে? আর কতবার বলতে হবে? যা ভাবছো তেমন কিছু না, অসম্ভব। তাহলে আমাকে হুমকি দিয়েছিলে কেন? আমাকে চুপ থাকতে বলেছিলে কেন? একটা নির্দোষ লোকের শুধু আমার সাথে কথা বলার কারণে গর্দান যাক চাইনি। কেউ কিছু বোঝার আগেই হয় ওকে বের করে দিবে, না হয় ওর গর্দান নিয়ে নিবে। সত্যি কথা বলো মেহরিমা। আমি সত্যি বলছি। ইব্রাহিম পাশের কাছে এসেছিল, সামনে দেখা হলো, কথা বললাম। মেহরিমা, তুমি এসব নিয়ে না ভেবে নিজের সমস্যার কথা চিন্তা করো। নূরবাহারের কথা আজ না হয় কাল ফাঁস হবে। এতগুলো হাতুনের মাঝে কেউ না কেউ বুঝবে, আর তখন বাবা তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। সঞ্জয়কে আর যাওয়া হবে না। কোনোভাবে বাচ্চাটাকে বাঁচানো যায় না? না, সুলতানা, কেমন আছে ও এখন? হেকিম ওষুধ দিয়েছে সুলতানা। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, জেগে থাকলে কাঁদতে থাকেন। ইয়া আল্লাহ। সুলতানা, আমি আপনাকে খুঁজছিলাম। কি হয়েছে ফিদান? কেন খুঁজছিলে? অনেক জরুরি খবর জানাতে চাই। আয়েশা হাতুন কি তুমি? জি সুলতানা। বলো ধাত্রী, যা শুনেছি তা সত্যি? সত্যি সুলতানা। আয়েশা হাতুন 2 মাসের অন্তঃসত্ত্বা। মুস্তাফা, কি হয়েছে আম্মা? আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন বাবা, দয়া করেছেন। এই কষ্টের অবসান ঘটাতে তিনি আবারও সুখবর পাঠিয়েছেন। দাসীদের মধ্যে আয়েশা হাতুন সন্তান সম্ভবা। তোমার প্রতি আল্লাহর রহমত হয়েছে, সুখবর এসেছে। এমন দুঃখের দিনে তিনি আমাদের প্রতি সদয় হয়েছেন, আশা জাগিয়েছেন।
বাদী আব্দুল্লাহর ছেলে মহামান্য ইব্রাহিম পাশা, বিবাদী বেহরামের ছেলে সৈফি এফেন্দি উপস্থিত হন। বাদী আব্দুল্লাহর ছেলে মহামান্য ইব্রাহিম পাশা, বিবাদী বেহরামের ছেলে সৈফি এফেন্দি আসুন। নাজু এফেন্দি, ইব্রাহিম পাশার অনুপস্থিতিতে তার পক্ষে তুমি এসেছো, বলো কি অভিযোগ? ইব্রাহিম পাশার সাথে আমি তারাবির নামাজে গিয়েছিলাম কাজী এফেন্দি। নামাজ শেষে মসজিদ থেকে ফিরছিলাম। ইতিমধ্যে মসজিদের বাইরে কিছু লোক জড়ো হয়েছিল। তাদের কয়েকজন মহামান্য পাশাকে অসম্মান করেছে। সৈফি এফেন্দি কি তাদের মাঝে একজন? জি। তাহলে কি শুনেছিলে, কি বলেছিল মহামান্য পাশার বিরুদ্ধে? বিধর্মী বলেছিল কাজী এফেন্দি, মূর্তি পূজারক বলেছে, এমনকি বলেছে মহামান্য পাশা খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি নাকি গলায় ক্রুশ পরেন, লুকিয়ে লুকিয়ে চার্চে যান। তারা এসব মিথ্যা অভিযোগ তুলেছিল ওনার বিরুদ্ধে। মহামান্য পাশা, মসিয়া ফোরে সুস্বাগতম। রাজা ফ্রাসো কেমন আছেন? ভালো আছেন আশা করি। ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ। আপনার কাছ থেকে ভালো খবরের অপেক্ষায় আছেন। আমাদের মধ্যে এই আলোচনা অব্যাহত থাকবে। নিশ্চয়ই আমরা ভালো কোনো সিদ্ধান্তে পৌঁছাবো। মহামান্য পাশা, আমরা শুনে কষ্ট পেয়েছি আপনার বিরুদ্ধে নাকি বিচার হচ্ছে আদালতে। মসিয়ে ফোরে অটোম্যান সাম্রাজ্য কোনো ছোট প্রদেশ নয়, এখানে আইন আছে। ঘটনার সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়, কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠার এটাই একমাত্র পথ। সৈফি এফেন্দি, তোমার অভিমত? নাজু এফেন্দি এতক্ষণ যা বলেছে তা কি সত্যি? ঘটনা সত্যি। মহামান্য পাশাকে রাজ্যের সবাই বিধর্মী মনে করে, এমনকি গোপনে তার প্রাসাদে গির্জাও বানিয়েছেন। সবাই আরো বলে বিদেশি দূতের কাছ থেকে অনেক মোহর নিয়েছেন। আমি অন্যদের কথা শুনতে চাইনি। তুমি এসব বলেছ, এ কথা কি সত্যি? কাজী এফেন্দি, সবাই তাই বলে। তুমি স্বচক্ষে কখনো দেখেছ? প্রমাণ করতে পারবে? জি না, তবে তার প্রাসাদের বাগানে অনেকগুলো মূর্তি আছে, একথা সবাই জানে কাজী এফেন্দি। তাহলে তুমি মহামান্য পাশাকে কখনো ওই মূর্তিগুলোর সামনে বসে সেজদা দিতে দেখেছ? দেখেনি কাজী এফেন্দি। আর মসজিদে মহান আল্লাহর কাছে নত হয়ে সেজদা দিতে দেখেছিলে? দেখেছি। হ্যাঁ, আরে মূর্খের দল, যদি তাই হয় চোখে দেখার পরেও কান কথায় বিশ্বাস করলে কেন? হ্যাঁ, নবী করিম বলেছেন, যদি কেউ অন্য কাউকে হে বিধর্মী বলে ডাক দেয়, যদি সে ব্যক্তি বিধর্মী না হয়, তাহলে যে বলে সে বিধর্মী হয়ে যায়। এই হাদিসের কথা তুমি জানো না? কাজী এফেন্দি, আগুন না থাকলে কখনো ধোঁয়া উঠতে পারে না। বলো, তুমি কি পাশার সাথে বেয়াদবি করেছ? আমি দুটো কথা বলেছি, তবে বেয়াদবি করিনি। কি করেছিলে, কি বলেছ? তোমাকে প্রশ্ন করেছি। মনে পড়ছে না। বাহ, বাকিরা কে কি বলেছে না বলেছে সব কথা তোমার মনে পড়ছে, আর নিজে কি বলেছিলে এখন তা মনে পড়ছে না, তাই না? হাতিজা, সুস্বাগতম। বিচার নিয়ে ভাবছো, এখনো সিদ্ধান্ত হয়নি? না, এখনো খবর পাইনি। ইব্রাহিম পাশা কি তোমার এই ভালোবাসার যোগ্য? এ কথা কেন বলছেন? নিগারের ব্যাপারটা আমাকে জানাওনি কেন হেতিজা? এত বড় ঘটনা আমাকে অন্যের মুখ থেকে শুনতে হলো।
হুররাম বলেছে তাই না? বোঝা উচিত ছিল আমাকে কষ্ট দিতে সে যথাসাধ্য চেষ্টা করবে। অযথা ওকে দোষ দিবে না হেতিজা। তোমার সব কষ্টের জন্য হুররামকে দায়ী করো না, অন্তত এই ধরনের বিষয়ে। সবার মতো আপনাকেও জাদু করেছে মনে হচ্ছে। আপনি ওর সুরে কথা বলতে শুরু করে দিয়েছেন। আমাকে নিজেদের মতো ভেবো না। আমি জীবনে কখনো কারো সামনে নত হইনি, আর কখনো নত হব না। মহামান্য পাশা আমার গর্দান নেয়ার আদেশ দিয়েছেন। ওনার এই অধিকার নেই, এটা অন্যায়, এটা গুনাহ। আমাকে আশেপাশের সবাই সম্মান করে, ভালোবাসে। আমি একজন সম্মানিত ব্যবসায়ী। কাজী এফেন্দি, ছেড়ে দিন, আমি রোজগার করতে চাই। ব্যবসার প্রতি মনোযোগী হলে তো তা নিয়ে ব্যস্ত থাকতে। কাজী এফেন্দি, আমি হয়েছে, অনেক বলেছ, চুপ করো, চুপ। নাসু এফেন্দি, তুমি এ বিষয়ে আর কিছু বলতে চাও? না কাজী এফেন্দি। মহামান্য পাশার মতো ব্যক্তির সাথে জনসম্মুখে তুমি যে বেয়াদবি করেছ, তার প্রেক্ষিতে ওনার রাগান্বিত হওয়াটা একেবারে যুক্তিসঙ্গত। তবে সে যেই হোক, নিজেকে কেউ আইনের ঊর্ধ্বে ভাবতে পারে না। ঠিক একইভাবে সে যেই হোক, নিজেকে বিচারক ভাবতে পারে না। আর নিজেকে বিচারক ভেবে কেউ চাইলেই অন্যকে শাস্তি দিতে পারে না। লিখুন কাতিব এফেন্দি। বেহরামের ছেলে সেইফি এফেন্দি দিল্লিতে আলিয়ের উজিরে আজম ইব্রাহিম পাশাকে বিধর্মী বলে জনসম্মুখে অপমান করেছে। সমস্ত সাক্ষীর সামনে সে অপরাধ স্বীকার করেছে। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে 100 বার বেত্রাঘাত করা হবে এবং 5 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে। তারপর তাকে রোস দ্বীপে বন্দি জীবন কাটানোর আদেশ দেওয়া হলো। দয়া করুন কাজী এফেন্দি, ইয়া আল্লাহ, সত্যি আমি কোনো অন্যায় করিনি, এই অবিচার করবেন না। আমার সন্তানদের কি হবে? এসব আগে ভাবা উচিত ছিল সেইফি এফেন্দি। মহামান্য পাশার বিরুদ্ধে কোনো কথা বলার আগে প্রমাণ আছে কিনা তা অবশ্যই ভেবে দেখতে হবে, কারণ প্রমাণ ছাড়া সেটা অপবাদ। আর কেউ কখনো কাউকে প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দিতে পারে না। বিচার সম্পন্ন হয়েছে, নিয়ে যাও। এমন করবেন না, নির্দয় হবেন না। কাজী এফেন্দি, ক্ষমা করে দিন। কাজী এফেন্দি, কাজী এফেন্দি, দয়া করুন, আমাকে ক্ষমা করুন। কাজী এফেন্দি, কাজী এফেন্দি। আজ এ পর্যন্তই মুসিয়ে ফোরে, পরবর্তী আলোচনার খবর পাঠানো হবে। আপনি যা বলবেন। মহামান্য পাশা, আপনি একবার আমার কাছে একটা বই চেয়েছিলেন, সেটা পাওয়া গেছে। কোন বইটা যেন? ম্যাকিয়াভেলির প্রিন্স বইটা আপনার জন্য ফ্লোরেন্স থেকে আনা হচ্ছে। কিছুদিনের মধ্যে জাহাজ পৌঁছে যাবে। ধন্যবাদ, আমি অনেকদিন ধরে ওটা খুঁজছিলাম। মহামান্য পাশা, নাসু এফেন্দি এসেছেন। পাঠাও। মহামান্য পাশা, মুসিয়ে ফোরে, আপনি যদি আমার ওই মামলায় আদালতের রায় জানতে চান, তাহলে আমার সাথে বাজারে যেতে পারেন। তারপর দেখবেন আমাকে অসম্মান করার পরিণাম কত করুন। মামলাটা বেশ জটিল ছিল হোজা চেলেবি। বরাবরের মতো রায়ের সময় আপনি কারো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেননি। আপনি আইন অনুযায়ী উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার করেছেন। জাহাপনা, এটা আমার দায়িত্ব। আপনার বিচক্ষণতা দেখে সত্যি মুগ্ধ হয়েছে জাহাপনা। এর মাধ্যমে সবাই বুঝতে পেরেছে প্রয়োজন হলে উজিরে আজম আদালতের কাছে দায়বদ্ধ। প্রজারা পবিত্র রমজানের নিয়ম কানুনগুলো ঠিকভাবে পালন করছে তো? অসুবিধা থাকলে বলবেন। প্রজারা নিয়ম কানুন মেনে চলছে জাহাপনা। যে অমান্য করছে সে শাস্তি পাচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানানো প্রয়োজন।
এই মুহূর্তে রাজধানীতে মাংসের সংকট চলছে। কসাইদের সর্দার আমাদেরকে সময় মতো বিষয়টি জানায়নি। এভাবে সম্ভব কাজী এফেন্দি? ইস্তানবুল আপনার দায়িত্বে, আপনি কেন ব্যবস্থা নিলেন না? জাহাপনা, কসাই সর্দারের উপর নির্ভর করে আমি ভুল করেছি। কসাইদের সর্দার বিষয়টা আমাদের না জানিয়ে নিজেই সমস্যার সমাধান করতে চেয়েছিল। তবে এখন আমি বিষয়টা দেখছি, কিছুদিনের মধ্যেই বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীতে ভেড়া চলে আসবে। জাহাপনা, এই সংকটের কারণ কি? প্রধানের প্রশাসক পেট্রোদারেস ঠিকভাবে দায়িত্ব পালন করেনি। জাহাপনা, প্রতি বছর যে পরিমাণ ভেড়া পাঠানো হয় তার চেয়ে কম পাঠাচ্ছে। এ নিয়ে দরবারে আলোচনা হবে। আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আপনি যা বলবেন জাহাপনা। সুলতানা, সুম্বুলাকে বলো কাজী এফেন্দি কি রায় দিয়েছেন। সুলতানা, সেইফি এফেন্দির শাস্তি হয়েছে। ইব্রাহিম পাশা জিতে গেছেন। যতই চেষ্টা করি না কেন, ইব্রাহিম পাশা প্রতিবার প্রতিটি ঝামেলা থেকে বেঁচে যান। কোনো একটা জাদু নিশ্চয়ই আছে। জাদুর চেয়েও শক্তিশালী জিনিস আছে সুলতানা, জাহাপনার ভালোবাসা। এই মামলার কারণে ইব্রাহিম পাশাকে প্রজারা ভালো মানুষ ভাবছে। ওনার বিরুদ্ধে যত গুজব ছিল সব থেমে গেছে। আয়াস পাশাকে খবর পাঠাও, এখনই দেখা করতে চাই। যা বলবেন সুলতানা। সাবধান, মহামান্য উজিরে আজম ইব্রাহিম পাশা। বেরামের ছেলে সেইফি ইব্রাহিম পাশাকে তিনি বিধর্মী না হওয়া সত্ত্বেও বিধর্মী বলেছে, অপবাদ দিয়েছে। জনসম্মুখে মহামান্য উজিরে আজমকে অসম্মান করার অপরাধে শাস্তি হিসেবে 100 বার বেত্রাঘাত করা হবে এবং 5 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে। 5 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করার পর রোশদ্বীপে বন্দী জীবন কাটানোর আদেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম পাশা, তোমার চেয়ে আল্লাহ মহান। সুলতানা, আমাকে ডেকেছিলেন। আয়াস পাশা, পরিস্থিতি খারাপ। ইব্রাহিম পাশার শক্তি আগের চেয়ে আরো বেড়ে গেছে। বিচারের রায় ওনার বিরুদ্ধে হলে তাকে দমানো যেত, আর এখন তো তার ক্ষমতা আগের থেকেও আরো বেড়ে গেছে। প্রজারা কিছুদিন চুপ থাকবে সুলতানা, কিন্তু তারপর আবার তারা এসব নিয়ে কথা বলবে। কেননা ইব্রাহিম পাশা যাই করুক না কেন, ওনার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি থাকবে। আয়াস পাশা, ইব্রাহিম পাশার সবচেয়ে বড় বন্ধু জাহাপনা নিজে, এজন্যই এখনো বেঁচে আছেন। জাহাপনা ওনার আসল রূপ দেখতেই পাননি। মনে হচ্ছে এখনো কিছু একটা লুকোচ্ছেন। ওনার এই রহস্য ভেদ করতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সুলতানা, তবে ইব্রাহিম পাশা খুব ধূর্ত মানুষ, কোনো প্রমাণ রাখবেন না। তা কিন্তু বলা যায় না। ইব্রাহিম পাশার চোখ অহংকারে এতই অন্ধ হয়েছে যে
আশেপাশের কোনো খবরই রাখেন না? আয়েশা খাতুন, বলুন শাহজাদা। আমাদের দুঃখের দিনে তুমি খুশির খবর শুনিয়েছ। বলো, আমার কাছে কি চাও? আপনার খাসবাদী হতে পারাই আমার সৌভাগ্য শাহজাদা। ভালো। হাতুনকে খাসপাতির কামরা দাও। নিয়মানুযায়ী ওর জন্য সবকিছুর ব্যবস্থা করা হোক। বিশেষ করে ওর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এখন ওকে সুস্থ রাখা জরুরি। ওকে সব ঝামেলা থেকে দূরে রাখবে। যেমন আদেশ। এখন যেতে পারো। শাহজাদার সাথে দেখা করতে চাই। শাহজাদা আদেশ দিয়েছেন, আদেশ অমান্য করতে চাও? কেঁদো না, এসো শুয়ে পড়ো। এসো, কেঁদো না। হিরাজাগা, শাহজাদি, যদি তুমি এ ব্যাপারে কাউকে কিছু বলো, শেষ করে ফেলবো। শাহজাদি বিশ্বাস করুন, আমি তো কিছুই দেখিনি। যদি মুখ খুলো করতাম যাবে, বোঝা গেছে? তুমি যেতে পারো। কি মনে হয়, ওকে ভরসা করা যায়? ও নিজের ছায়া দেখলেও ভয় পায়। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না শাহজাদি, আমি সবসময় ওর উপর নজর রাখবো। হ্যাঁ, নজর রেখো। আয়েশ পাশা, কেমন চলছে জালালজাদা? তুমি এখানে আছো শুনে দেখতে এলাম। সব ঠিকঠাক হচ্ছে? জি পাশা, কালকের জন্য কিছু জরুরি কাগজপত্র তৈরি করছিলাম। ইব্রাহিম পাশা আজ কি ফ্রান্সের দূতের সাথে কথা বলেছেন? বলেছেন পাশা। মশিয়েফোরের কি দাবি দেওয়া? নিয়ে এসো, দেখতে চাই। অবশ্যই পাশা। এসো। জাহাপনা, এসো পারগালি, তোমরা এখন যেতে পারো। আমাকে ডেকেছিলেন জাহাপনা? কিছুক্ষণের মধ্যে শাহজাদার আসবে। আজ রাতে তারাবির নামাজ সবাই একসাথে পড়ব। আমার সৌভাগ্য। পারগালি, এখনো মন খারাপ তোমার? অসম্ভব জাহাপনা, অযথা কেন মন খারাপ করব? আমি সবসময় আপনার সিদ্ধান্তকে সম্মান করেছি, ভবিষ্যতেও করব। পারগালি, আজ যদি এই মামলা আমি আদালতে না পাঠাতাম, তাহলে কেউ না কেউ তোমার ক্ষতি করে বসতো। তোমাকে নিয়ে প্রচলিত গুজবগুলো দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছিল। আমি শুধু চেয়েছি সত্যটা সবাই জানুক। জাহাপনা, আপনার বিশ্বাস আমার জন্য সবচেয়ে জরুরি। বিশ্বাস হারানোর চেয়ে প্রাণ হারানো অনেক সহজ। এসো। জাহাপনা, শাহজাদার এসেছেন। ঠিক আছে, চলো। জালালজাদা, বলুন পাশা।
এই আলোচনা কখন হয়েছে? অনেক আগে হয়েছে পাশা। জাহাপনা যখন মানিসায় গিয়েছিলেন তখন। কেন জিজ্ঞেস করছেন? এমনি। আমাকে এর একটা অনুলিপি বানিয়ে দাও। অবশ্যই পাশা। ফাতমা খাতুন, তার মানে তুমি? আমি? আমার বাচ্চাকে মেরেছো? তুমি মেরেছো না? না, এত বড় দুঃসাহস কেন করতে যাবো? চুপ করো। তোকে কেন মেরে ফেলবো আমি? তুই মেরেছিস, তুই আমার বাচ্চাকে মেরেছিস। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি যাইনি, আমার বাচ্চাকে মেরেছে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। যা ভাবছিলাম তাই হলো মোস্তাফা। ফাতমা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আয়েশা হাতুন গর্ভবতী শুনে ও পাগল হয়ে গেছে। মারতে গিয়েছিল, হাতুনকে অনেক কষ্টে বাঁচিয়েছে। মোস্তাফা, ফাতমাকে ফেরত পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। এখানে থাকলে না সে নিজে ভালো থাকবে, না বাকিদের ভালো থাকতে দেবে। ওকে হাফসা সুলতান চিকিৎসালয়ে পাঠিয়ে দাও। সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা চলুক। জাহাপনা কি এই বিষয়টা জানেন? জালালজাদার ভাষ্যমতে পড়েছেন, তবে মনে হচ্ছে তিনি জানেন না সুলতানা। আয়াজ পাশা অসাধারণ কাজ করেছেন। আপনার উপর ভরসা করে কোনো ভুল করেনি। আপনার দয়া সুলতানা। আমার জন্য কোনো আদেশ? ইব্রাহিম পাশা নিজেকে বিশাল বাজ পাখি ভাবেন, আর আমাকে কবুতর। ওনার কাছে আমি খুব অসহায় আর দুর্বল। আমার কিছুই করার কোনো ক্ষমতা নেই। আমি যদি কবুতরই হই, তাহলে তো আমার দায়িত্ব শুধু একটাই, খবর পৌঁছে দেয়া। হ্যাঁ নাসর এফেন্দি, আমার প্রাসাদে আজ সন্ধ্যায় ইফতারের আয়োজন করেছে। সেখানে অনেকেই আসবেন। আমি চাই তুমিও থাকো। আমার সৌভাগ্য পাশা। মহামান্য পাশা। সুস্বাগতম কাজী এফেন্দি। ধন্যবাদ মহামান্য পাশা। ভেড়া আনার বিষয়টা নিয়ে জাহাপনার সাথে কথা বলবো। খবর পেয়েছি বিষয়টা জরুরি। এবং সৌদ এফেন্দি, আমার পক্ষে রায় দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এজন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নেই মহামান্য পাশা। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এসো। জাহাপনা। কি ব্যাপার আয়াজ পাশা, একা এসেছো কেন? কাজী এফেন্দি এখনো আসেনি? আমি অন্য একটা জরুরি বিষয় জানাতে এসেছি। বলো। জাহাপনা, গতকাল ইব্রাহিম পাশার সাথে ফ্রান্সের দূতের আলোচনায় উপস্থিত থাকতে পারেনি। এজন্য বিস্তারিত জানতে গিয়েছিলাম। পূর্বের একটা আলোচনাপত্র আমার চোখে পড়ল। যখন মহামান্য শাহজাদা মুস্তাফাকে দেখতে গিয়েছিলেন তখন এই আলোচনা হয়েছিল। হ্যাঁ আমি জানি, ইব্রাহিম পাশা আমাকে জানিয়েছিল।
তাহলে কি আলোচনা হয়েছিল জানেন নিশ্চয়ই। কি বলতে চাও পাশা? কিছু জরুরি কাগজপত্র দেখাতে চাই জাহাপনা। তার মানে সুযোগ পেলে আপনি আমাকে শাস্তি দিতেন, তাই না? মহামান্য পাশা, আপনি এসব কি বলছেন? আপনি জাহাপনাকে খুশি করার জন্য এই রায় দিয়েছেন, তাই না? আপনার উদ্দেশ্য স্পষ্ট, উঁচু পদের লোভে পড়েছেন। মহামান্য পাশা, আমার কাছে ন্যায় বিচারের গুরুত্ব সবার আগে। আমাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, তিনি আমাকে ন্যায় বিচারের পুরস্কার দেবেন। ন্যায় বিচার? তাহলে বলুন তো, কেন আপনি নিজের ছেলেকে এভাবে লুকিয়ে রেখেছেন? যদি অন্য কারোর ছেলে হতো, এতদিনে তাকে শাস্তি দিয়ে দিতেন। ন্যায় বিচার করবেন। আপনি যাকে ন্যায় বিচার বলেন, সেটা আমার। সবকিছু আমার হাতের মুঠোয়। আপনি চাইলেই আমার বিরুদ্ধে রায় দিতে পারবেন ভেবেছেন? কেন দেখেননি? জাহাপনা আমার পক্ষে ছিলেন। যেখানে এই পৃথিবীর বাদশাহ নিজে আমার পক্ষে আছেন, সেখানে আমার ক্ষতি কে করবে বলুন? সীমা ছাড়াবেন না মহামান্য পাশা। এমন কিছু মানুষ আছে যারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। যেমন আপনার ছেলে। অপেক্ষা করুন, জাহাপনাকে খবর দিচ্ছি। পশুদের মাঝে সবচেয়ে হিংস্র সিংহকে শক্তিতে নয়, বুদ্ধিতে কাবু করতে হয়। প্রশিক্ষক প্রথমে ওকে ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তাকে পোষ মানিয়ে ফেলে। প্রশিক্ষকের হাতে ওকে ভয় দেখানোর জন্য, একই সাথে নিজের সুরক্ষার জন্য সব সময় একটা ছড়ি থাকে। অপরিচিত কেউ খাবার দিতে যাওয়ারও সাহস করে না, কেননা শুধুমাত্র তার প্রশিক্ষকই তাকে খাবার খাওয়াতে পারে। এই সিংহ হলেন সম্রাট নসীহ, তার প্রশিক্ষক হলেন উজির। সিংহ হলেন অটোম্যান সাম্রাজ্যের সম্রাট, আর আমি জাহাপনার নির্বাচিত প্রতিনিধি। আর আপনাকে এ কথা বলার অর্থ হলো, আমি হলাম সেই সিংহের প্রশিক্ষক। মসিয়া ফোরে, আপনি কি এখনো বুঝতে পারেননি? জাহাপনা সব দায়িত্ব আমাকে দিয়েছেন। যুদ্ধ না শান্তি, সে সিদ্ধান্ত এখন আমি নেব। জাহাপনা, মহামান্য ইব্রাহিম পাশা এসেছেন। জাহাপনা, জাহাপনা, কাজী এফেন্দি মাংসের সংকট নিয়ে আলোচনা করতে এসেছেন। পুরো বিষয়টা আমি অনুসন্ধান করেছি। বহুদানের শাসনকর্তা পোল্যান্ডের চাহিদা মেটাতে তাদের কাছে ভেড়া বিক্রি করেছে, কিন্তু ব্যাপারটা শুধুমাত্র বাণিজ্যিক না। আমার মনে হচ্ছে সে আসলে ফার্দিনান্দ আর চার্লসের সাথে হাত মিলিয়েছে। জাহাপনা, কি হয়েছে? এখন না ইব্রাহিম, এখন না।
আছে। যাহাপন আজ সন্ধ্যায় মান্যগণ্য ব্যক্তিদের জন্য আমার প্রাসাদে ইফতারের আয়োজন করেছি। আপনি যদি এই দাওয়াতের সভাপতি করেন খুব খুশি হব। আমি আসবো ইব্রাহিম। নূরবাহার কেমন আছে দেখতে গিয়েছিলে? গিয়েছিলাম শাহজাদি, বেশ ভালো আছে, দ্রুত সেরে উঠবে। দ্রুত সেরে উঠলেই ভালো। কি হয়েছে নূরবাহার হাতুনের? হঠাৎ অসুস্থ হলো কেন? ইয়া আল্লাহ, আফিফা খাতুন, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু অবস্থা ভালো মনে হচ্ছে না। মানে কি করবো বুঝতে পারছি না, মুখ খুললেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা। স্পষ্ট করে বলো কি হয়েছে। আমি খাবার ঘরে যাচ্ছিলাম। কিরাজাগা, শাহজাদি, শাহজাদি, কি করছো এখানে? আফিফা হাতুন, কিরাজাগাকে এখনই প্রাসাদ থেকে বের করুন, ওকে যেন হেরেমে না দেখি। আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? করেছে বলেই বলছি, এখনই তাড়িয়ে দিন।